নিহান কি করবে কিছু বুঝতে পারছে না, কিন্তু তাকে নিজেকে শক্ত রাখতে হবে, মাকে বাঁচাতে হবে। তবে ডক্টর যা বলল তাতে কি তার মা বেঁচে থাকবে? এইরকম হাজার রকমের অজানা ভয় তার মনের মধ্যে রয়েছে। নিহান পকেট থেকে তার ফোন বের করে সকালে কাজের জন্য রেডি হয়েছিল, সেই জন্য ফোন পকেটে আছে। নিহান সানবিকে ফোন করে আর বলে, সানবি, মামের খাবারে কেউ বিষ দিয়েছে, এখন মামের অবস্থা খুব খারাপ। তুমি একটা কাজ করো, আজকে আমার সকল মিটিং বন্ধ করে দাও আর থানা থেকে পুলিশ নিয়ে বাড়িতে যাও। বাড়িতে মিহি রয়েছে আর আমি মামের অবস্থায় একটু ভালো হলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাব। সানবি নিহানের কথা মতো কাজ করে, আর নিহান আগে থেকে পুলিশ কমিশনারের সাথে কথা বলে রেখেছে। পুলিশ কমিশনার বলেছে তার একটা বাহিনী যাবে নিহানের বাড়িতে। অন্যদিকে মিহি বাড়ির দারোয়ানের কাছে যায় আর বলে, আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে, কে কে কোথায় কি করছে, এইসব কি দেখা যাবে না? এই বাড়িতে কি একটাও সিসিটিভি নেই? দারোয়ান আসলে মিহিকে দেখে একটু ভয় পায়, তবে এই বাড়িতে তেমন একটা সিসিটিভি লাগানো নাই, কখনো কোনো সমস্যা হয় নাই, তাই দরকার পড়ে নাই। তবে বাড়ির বসার রুমে একটা ক্যামেরা রয়েছে, আসলে ওখানে অনেক ধরনের মানুষ আসে, তাই নিরাপত্তার জন্য লাগানো হয়েছে। দারোয়ান বলে, আসলে ছোট ম্যাডাম বাড়িতে তেমন একটা ক্যামেরা নেই, তবে নির্বাচনের সময় বাড়িতে অনেক লোক আসতো, পরিচিত অপরিচিত, তাই নিহান স্যার বাড়ির বসার রুমে একটা সিসিটিভি দেয়। সেটার সংযোগ এখনও রয়েছে এই কম্পিউটারে, তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখন সেটা চলে কি না বলতে পারবো না, অনেকদিন চেক করা হয় না। মিহি একটু রাগি চোখে দেখে দারোয়ানের দিকে, মানে বাড়িতে এত বড় ঝামেলা হয়ে গেছে আর উনি সংযোগ আছে কিনা তা জানেন না। মিহি গিয়ে কম্পিউটার চেক করে। আজকে সকালের খাবারের ভিডিও দেখে যদিও সেখানে সব ঠিক ছিল, বাসার ঘরে তেমন কিছু হয়নি, তবুও মিহি তাদের বিয়ের পর থেকে এক এক করে ভিডিও দেখছে। তবে হঠাৎ করে কিছু একটা তার নজরে পড়লো। মিহি সাথে সাথে জুম করে দেখে। মিহি বলে, এই তো সেই দিনের ভিডিও যেদিন আমাদের বউভাতের অনুষ্ঠান শুরু হয় আর ওই দিন মায়ের উপর প্রথম আক্রমণ হয়। মায়ের রুমে কয়েলের সাহায্য আগুন লাগে, কিন্তু এটা কি? মিহি ভিডিও জুম করে দেখে, ভিডিওতে দেখা যাচ্ছে হানিয়া শিকদার বসে রয়েছে টেবিলে। তিনি যখন ফোনে কারোর সাথে কথা বলছিলেন তখন তার শাড়িতে একটা জগ থেকে জুস পড়ে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে কোনো জুসের জিনিস ছিল না। বিষয়টা মিহির নজরে আসে। মিহি খুব ভালো করে খেয়াল করে দেখে কেউ একজন তার হাত দিয়ে জুস ফেলে দিয়েছে হানিয়া শিকদারের শাড়িতে। হানিয়া শিকদার ফোনে কথা বলছিলেন, তাই হয়তো বিষয়টা খেয়াল করে নাই। মিহি কারো মুখ দেখতে পায় নাই, তবে তার হাতটা খেয়াল করে। এরকম ড্রেস বাড়ির কাজের লোকরা পরে, বিশেষ করে মহিলারা, তার মানে বাড়ির কাজের লোকের মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। মিহি বলে, এই ধরনের কাপড় বাড়ির সব কাজের লোক পরে, কি করে বুঝতে পারবো এটাকে? ও গড, মিহি তোকে এই কেস সমাধান করতে হবে। মিহি আরেকটা জিনিস খেয়াল করে, সেই খুনির জামার হাতে বেশ একটু ডিজাইন করা। সাধারণত যারা এই বাড়িতে কাজ করে সবাই নর্মাল কাপড় পরে, তার মানে যে খুনি সে হয়তো একটু আধুনিকভাবে চলতে পছন্দ করে। আর ওর হাতের মধ্যে দাগ কম, মানে সে নিশ্চয়ই পার্লারে যায়। মিহি বলে, সকল প্রমাণ দেখে যা মনে হলো খুনি একজন মহিলার, সে বেশ আধুনিকভাবে চলাফেরা করে, দামি কাপড় আর পার্লার ডিজাইন এসব পছন্দ করে। সো মিস খুনি অনেক চালাকি করে ফেলেছেন, এখন ধরা খাওয়ার পালা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান, এইবার ঘুঘু তোমার বহিব পাড়া। হাসপাতালে সবাই অপেক্ষা করছে, হানিয়া বেগম কেবিনের ডক্টর বের হচ্ছে না। নিহান বসে রয়েছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম রয়েছে। এখানে মিহিও নাই যে তাকে সান্ত্বনা দিবে। তবে একটু সময় পর একজন ডক্টর বের হয়ে এসে নিহানকে দেখে ছুটে যায়। নিহান বলে, ডক্টর মায়ের অবস্থা কেমন? কি হয়েছে মামের? শরীর থেকে কি বিষ বের করতে পারছেন? ডক্টর বলুন কি অবস্থা এখন? আমার মম কি বাঁচবে? কাম ডাউন মন্ত্রী নিহান শিকদার, আপনার মম এখন ঠিক আছে। আসলে বিষয়টা অনেক বিষাক্ত ছিল, কিন্তু ভাগ্য ভালো ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা শরীর থেকে বিষ বের করতে পেরেছি। যদি বিষ রক্তে মিশে যেত তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। ওনার ওপর মেহেরবানি করে উনি সুস্থ আছেন, তবে ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। হানিয়া শিকদারের সুস্থতার কথা শুনে নিহানের অনেক খুশি হয়। মনে হচ্ছে মাথা আর মন দুইটার উপর থেকে একটা বোঝা সরে গেছে। নুহা সেই কলেজে পড়েন, ডক্টরি নিয়ে সেই কলেজের হাসপাতালে হানিয়া শিকদারকে অ্যাডমিট করা হয়েছে। নুহা বলে, নিহান ভাইয়া, বড় বাবাকে কি খবর দিব? দাও, ফোন করে বলে দিও মায়ের হাসপাতালে অ্যাডমিট থাকার কথাটা, আর যদি ওনার কাজ হয়ে গিয়ে থাকে তাহলে বাড়িতে ফিরে আসতে বলবে।
কারণ মায়ের পাশে থাকার জন্য ওনাকে দরকার। নিহান এই কথাটা বলে আর কোনো কথা বলে নাই। তবে বিকেল হয়ে যায়। হানিয়া শিকদার ঠিক আছে সারা, নুহা, জাকিয়া আর জায়ান রয়েছে। সারা গিয়ে নিহানকে বলে, নিহান বড় মামি তো এখন মোটামুটি সুস্থ আছে, তুমি একটা কাজ করো, বাড়িতে যাও। আর তুমি না বললে পুলিশ আসবে বাড়িতে, তাদের সাথে তো তোমাকে কথা বলতে হবে। হাসপাতালে আমরা তো আছি, যদি কোনো দরকার হয় তাহলে আমি তোমাকে ফোন করব। নিহান কথাটা বুঝতে পারে সত্যি এখন তার বাড়ি যাওয়া উচিত। মিহি একা বাড়িতে রয়েছে আর হাসপাতালে সবার খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। নিহান বলে, ঠিক আছে ভাবি, তাহলে তোমরা থাকো, আমি আসছি। নিহান বাড়ি ফিরে যায়। মিহি এখন রান্নাঘরে রয়েছে। আসলে আজকে বাড়িতে সারা নাই, তাই এর রান্না তাকেই করতে হবে। মিহি রান্না করতে পারে, তার মধ্যে বাচ্চা মেয়ে রয়েছে, তার মানে এইটা নয় সে কিছুই পারে না। ছোটবেলা থেকে রান্না করা তার বেশ পছন্দ ছিল, তাই শিখে রেখেছে। নিহান বাড়িতে এসে মিহিকে রান্নাঘরে দেখে বলে, মিহি, আপনি রান্নাঘরে কি করছেন? বাড়ির কাজের লোক রয়েছে, তারা রান্না করুক, এমনি আপনি অসুস্থ, তার মধ্যে রান্না করলে আরও অসুস্থ হয়ে যাবেন। নিহান আগে ফোন করে বলে দিয়েছে হানিয়া শিকদার ঠিক আছে, তাই মিহি তার কথা আর জিজ্ঞেস করে নাই। মিহি বলে, আমার কিছু হবে না। আর আপনি কি মনে করেন মিহি কি রান্না করতে পারে না? শুনুন, মিহি শুধু পড়াশোনা ছাড়া অন্য সব কাজ ভালো করে করতে পারে। আপনি যান, এখন গোসল করে আসেন, পরে খাবার দিই। ও সরি, ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না এই দুষ্টু মিহির রান্নাও করতে পারে। আচ্ছা, পুলিশ আসে নাই এখনো? সানভিকে বলেছি পুলিশ নিয়ে বাড়িতে আসতে, তাহলে পুলিশকে আমি আসতে বারণ করে দিয়েছি, ওরা রাতে আসবে। পুলিশ কমিশনার এই কেস সমাধান করার জন্য একজন গোয়েন্দাকে পাঠাবে, সে রাতে আসবে। আর রাতে একটা ম্যাজিক রয়েছে, সেটা দেখবে। নিহান বুঝতে পারে মিহি কিছু জানতে পেরেছে, সেটা রাতে বলবে, তাই আর বেশি কিছুই জিজ্ঞেস করে না। নিহান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, পরে ওয়াশরুম থেকে এসে বিছানায় শুয়ে পড়ে। মিহি রুমে এসে দেখে নিহান বিছানায় শুয়ে রয়েছে। মিহি বলে, নিহান, আপনি বিছানায় শুয়ে পড়লেন, কোনো খাবার খাবেন না? বিকাল হয়ে গেছে, খাবার খেয়ে পরে ঘুমিয়ে পড়েন। নিহান মিহির হাত ধরে নিয়ে নিজের কাছে নিয়ে বসা, এরপর মিহির কোলের ওপর নিজের মাথা রাখে আর হাত দিয়ে ইশারা দেয় যাতে মেসেজ করে দেয়। মিহি তাই করে। নিহানের চুলগুলো খুব সুন্দর, তাই মেসেজ করতে ভালো লাগে। নিহান বলে, মিহি, একটু আমার কাছে থাকেন, বিশ্বাস করেন এখন আমার জীবনে আপনাকে অনেক দরকার, একটু শান্তি চাই আমার মিহি। আমি আছি তো আপনার কাছে। নিহান সব সময় থাকবে সব বিপদে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এখন খিদে নাই, পরে খাবো। মিহি আর নিহানকে বেশি কথা জিজ্ঞেস করে নাই। নিহান আজকে অনেক টায়ার্ড। আসলে একটা পুরুষ মানুষ যতই শক্ত হোক না কেন, আপনজন হারানোর ভয় তাকে কাবু করে ফেলে। মিহি অনুভব করে নিহানের নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে, বুঝতে পারে নিহান ঘুমিয়ে পড়েছে। তবে আজকে রাতে একটা দারুণ সারপ্রাইজ আছে, অপেক্ষা করুন। নিহানের মাথায় হাত বুলাতে বুলাতে মিহির চোখে ঘুম চলে এসেছে, তাই সে ওই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। নিহানের চোখ খুলে দেখে মিহি ঘুমিয়ে রয়েছে। নিহানের বেশ খিদে পেয়েছে, যেহেতু দুপুরে খাবার খাওয়া হয় নাই তার। নিহান মিহিকে ডাকতে যাবে, কিন্তু মিহি ঘুমিয়ে রয়েছে দেখে ডাকে না। নিহান মিহির কোলের উপর থেকে মাথা উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু পানি নিয়ে নেয়। মিহির কোলে কোনো ভারী বস্তুর ওজন হঠাৎ করে কমে যাওয়ায় মিহির ঘুম ভেঙে যায়। নিহানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলে, আর আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? আসলে আপনার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনি আমাকে ডাক দিবেন না? কত বেলা হয়ে গেছে, খাবার খাননি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। মিহির কথা শুনে নিহান হাসে। সত্যি বিয়ের প্রথম দিনে সে বাচ্চা মিহি আর এই কেয়ারিং মিহির মধ্যে কত পার্থক্য। মেয়েটা কত সংসারী হয়ে উঠেছে, সেটা দেখে নিহানের ভালো লাগে। নিহান বলে, আসলে মিহি, আপনি ঘুমিয়েছিলেন, তাই বিরক্ত করতে চাই না। আর খাবার গরম করে খেয়ে নিতে পারবো আমি, সমস্যা হবে না। আপনি বলেন একটু ঘুমিয়ে না। আপনি খাবার গরম করে খাবেন আর আমি ঘুমিয়ে থাকবো? আপনি বসুন। নিহান, আমি আসছি। মিহি খাবার আনতে নিচে যায়। নিহান কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। মিহি খাবার নিয়ে আসে, তবে সে নিহানের সামনে বসে চামচ দিয়ে খাবার নিহানের মুখে তুলে দেয় আর বলে, আমি যখন অসুস্থ বা বিপদে থাকি তখন আপনি সবসময় আমাকে খাবার তুলে খাইয়ে দেন, তাই আজ আমি নিজের হাতে খাবার খাইয়ে দিব আপনাকে। নিহান কোনো কথা বলে না, শুধু চুপচাপ মিহির হাতে খাবার খেয়ে নেয়। এরপর সারাকে ফোন করে হানিয়ার বিষয়ে জিজ্ঞেস করে। হানিয়া বেগম এখন ঠিক আছে,
ডক্টরও নাকি কেবিনে শিফট করেছে, যদি এখনও জ্ঞান ফিরে নেয়। নিহান ঠিক করছে রাতে যাবে হাসপাতালে, কারণ রাতে পুলিশ আসবে আর মিহির কথায় কী চলছে সেটা ওনার জানা দরকার। নিহান নিজের নির্বাচনের বিষয়ে ফোনে তার কমিটির লোকের সাথে কথা বলে। সামনে নির্বাচন, তার কিন্তু এসব ঝামেলা লেগে আছে, যার জন্য সে এই নির্বাচনে কি হতে পারে তা নিয়ে ভয়ে রয়েছে। রাত হয়ে যায়, মিহি নিচে বসে বসে টিভি দেখছে। কাজের লোকেরা কাজ করছে, কিন্তু মিহির কথায় কী চলছে সেটা কেউ বুঝতে পারে না। রাতে সানবি পুলিশ নিয়ে আসে। পুলিশকে দেখে মিহি টিভি অফ করে দেয়। নিহান নিচে নেমে আসে আর বলে, হ্যালো, আমি নিহান নাহেল শিকদার। আমার বাড়ির ঝামেলার জন্য আপনাকে ডাকা হয়েছে। আসলে দুপুরে আমি বাসায় ছিলাম না, আমার মম হাসপাতালে অ্যাডমিট ছিল। তাই মিহি মানে আমার ওয়াইফ আপনাদের রাতে আসতে বলেছে। আশা করি আসতে কোনো সমস্যা হয়নি। পুলিশের ওসি জুনাইদ সব ঘটনা জানে। পুলিশ কমিশনার তাকে সব বলে দিয়েছে। জুনাইদ বলে, স্যার, আপনার পরিবারে 2 দিন ধরে যা হচ্ছে সেই বিষয়ে আমি জানি, আর এই বিষয়ে তদন্ত করতে স্যার আমাদের পাঠিয়েছেন। টেনশন করবেন না, সব সমস্যার সমাধান হবে। আর আমাদের কিছু পুলিশ আপনাদের বাসার সামনে থাকবে সেফটির জন্য। মিহি এতক্ষণ জুনাইদ আর নিহানের কথা শুনছিল, কিন্তু কোনো কথা বলে নাই, কারণ যা করার সে করে ফেলেছে। মিহি বলে, অফিসার, বাড়ির বাহিরে সিকিউরিটি দিলে কি হবে যদি খুনি বাড়ির ভিতরে থাকে? আর আসলে কে এই খুনি সেটা মনে হয় আমি জেনে গেছি, এখন শুধু প্রমাণ করার পালা। মিহির কথা শুনে পুলিশ সবাই অবাক হয়ে যায়, সানবি আর নিহানও। নিহান মনে করছিল হয়তো মিহি খুনির বিষয়ে কিছু জানতে পেরেছে, কিন্তু আসল খুনিকে সে ধরে ফেলেছে এটা তো ভাবতে পারেনি। সেখানে অনেক কাজের লোক ছিল যারা প্রায় অবাক। মিহি একটু হেসে বলে, আরে তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন? শত্রু আমাদের ঘরের মধ্যে ছিল, তাই তাকে খুঁজে বের করতে খুব একটা কষ্ট করতে হয়নি। আসলে শত্রু নিজেকে খুব চালাক মনে করত, তাই ভুল করে ফেলেছে। কথায় আছে, যে যত চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল জীবনে অবশ্যই করবে। নিহান পুরো বিষয়টা বুঝতে পারছে না। আসলে কি মিহি সত্যি খুঁজে বের করতে পেরেছে, নাকি পুরোটা নাটক? নিহান বলে, মিহি, তাহলে বলুন কে খুনি? কে মাকে বিষ দিয়ে মারতে চেয়েছে? তাকে সামনে আনুন, নিজের হাতে শাস্তি দিব। আর কি প্রমাণ রয়েছে যে সে খুনি? মিহি বাড়ির গার্ডকে ডাক দেয়। গার্ড হাতে একটা কম্পিউটার নিয়ে আসে। মিহি ওকে ইশারা দেয় সেই ভিডিও দেখাতে। গার্ড ভিডিও ওপেন করে। যেদিন আগুন লেগেছিল তার ঘটনা মিহি বলে, এই ভিডিওটা সেই দিনের। আমাদের বহুবাদ ছিল আর মায়ের ঘরে আগুন লেগে যায়। এই ভিডিওতে একটা লোক আছে যে মায়ের শাড়িতে আগুন লাগায়, যার ফলে মা বাধ্য হয়ে শাড়ি পাল্টাতে যায় এবং সেই সুযোগে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই কাজটা বাড়ির একজন কাজের লোক করেছে, কারণ তার হাতের কাপড় দেখে বোঝা যাচ্ছে এটা কাজের লোকের কাপড়। ভিডিও দেখে রাগে ফেটে পড়ে, মানে তাদের বাড়ির একটা সামান্য কাজের লোক তার মাকে মারতে চায়। কিন্তু কেন তার মাকে মারতে চায় কেউ আর এই ভিডিও দেখে বুঝতে পারা যাচ্ছে না কে খুনি, কারণ মুখ দেখা যাচ্ছে না। নিহান বলে, মিহি, এই ভিডিও দেখে কিছু বোঝা যাচ্ছে না, কারণ বাড়ির সব কাজের লোক মেয়ে। তাহলে মায়ের খাবারে বিষ মিশিয়েছে তা কী করে বুঝতে পারবো? সেটাই তো খুনির সবচেয়ে বড় ভুল ছিল। সে একটা তথ্য আমাদের দিয়ে, এই ভিডিওতে খুনের হাতে 6টা আঙ্গুল ছিল, আর এই বাড়ির কাজের লোকদের মধ্যে একজনের শুধু হাতে 6টা আঙ্গুল, সেটা হলো লিয়া। মিহির হাতের ইশারায় চলে যায় লিয়া নামের কাজের লোকের কাছে, যে এখন বসা সবার শেষে দাঁড়িয়ে আছে। লিয়ার এই সিসিটিভির কথা মাথায় ছিল না। 2 বছর ধরে এই বাড়িতে আছে, কখনোই সিসিটিভির দিকে খেয়াল করেনি, তাই সে ধরা পড়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। লিয়া বলে, এসব কি বলছেন মিহি ম্যাডাম? আমি হানিয়া ম্যামকে বিষ দিইনি, আর সেই দিন আমি হানিয়া ম্যামের শাড়িতে আগুন লাগাইনি, বাহ, ওনার ঘরে কেরোসিন দেয়নি। মিহি কথাটা শুনে হাসে আর বলে, 1 মিনিট, তুমি কি করে জানলে মায়ের রুমে কেরোসিন ছিল? কারণ এই বাড়ির সবাই জানে কয়েল দিয়ে মায়ের রুমে আগুন লেগেছে, তাহলে কেরোসিনের কথা কি করে তুমি জানলে? আর এই ভিডিওতে দেখা যাচ্ছে খুনির হাতে 6টা আঙ্গুল রয়েছে, আর তোমার হাতেও রয়েছে। তুমি আসল খুনি। লিয়া কোনো কথা বলতে পারে না, মানে সে ফেসে গেছে, সেটা লিয়া বুঝতে পারছে। লিয়া যখন পালাতে যাবে তখন মিহি ওকে ধরে ফেলে। মিহি বলে, সত্যি করে বলো, কোনো মায়ের খাবারে বিষ শিখিয়েছ? কে তুমি? শত্রুতা তোমার এই পরিবারের সাথে, বলো মামকে কেন মারতে চাও? জুনায়েদের ইশারায় লিয়াকে আরও কিছু পুলিশ ধরে ফেলে। নিহানও ওকে ধমকে জিজ্ঞেস করতে থাকে। মিহি যখন ওকে
কোনো কিছু জিজ্ঞেস করতে থাকে, হঠাৎ করে একটা গুলি এসে সোজা লিয়ার মাথায় লাগে। বিষয়টা এত তাড়াতাড়ি হয় মিহি সহ ঘরের সবাই অবাক হয়ে যায়। লিয়ার কপাল থেকে গুলি ছুটে বের হয়ে যায়, সে তখনই মাটিতে পড়ে যায়। মিহি বলে, লিয়া। একজন চেয়ারে বসে আর হাসতে হাসতে বলে, ওহ মিহি আর নিহান, নিজেদের খুব চালাক মনে করো তাই না? আসলে তোমরা খুব বোকা। মনে করেছিলে লিয়াকে দৌড়ে ফেললে আমার অবধি পৌঁছাতে পারবে, কিন্তু ভুলে গেলে এত সহজে খেলা শেষ হয় না। গেম তো মাত্র শুরু হলো, আগে আগে দেখো কে হতা হে। গুলি লাগার কারণে লিয়া মাটিতে পড়ে যায়। মিহি অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। তার এখন কি করা উচিত সেটা সে বুঝতে পারছে না। এসবে তো তাড়াতাড়ি হয়ে গেছে। মিহি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। জুনায়েদ পুলিশ দিয়ে লিয়াকে চেক করতে পাঠায়। মিহি নিজের ঘর থেকে বাহির হয়ে দেখে লিয়ার মাথা থেকে রক্ত পড়ছে। মিহি বলে, লিয়া কি হয়েছে তোমার? লিয়া কথা বলো। লিয়া, তুমি ঠিক আছো লিয়া? লিয়া কোনো কথাই শুনতে পায়নি, তবে লিয়া এখনো মারা যায় নাই। মিহি ওকে উঠানোর চেষ্টা করে, তখন জুনায়েদের ইশারায় অনেক পুলিশ ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। নিহানের মাথায়ও ঢুকে না এসব কি করে হয়ে গেছে। তবে মিহির যা অবস্থা, এখন ওকে সামলানো দরকার। নিহান মিহির কাছে যায় আর বলে, মিহি চলুন এখান থেকে, রুমে যাওয়া দরকার। পুলিশ লিয়াকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ও সুস্থ হয়ে যাবে। এসব দেখে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, মিহি চলুন। মিহি কোনো কথা বলতে পারছে না, সে শুধু নিহানের দিকে তাকিয়ে দেখতে থাকে। মিহি বলে, নিহান, লিয়াকে কে গুলি করেছে? এসব কি করে হলো? আমি শুধু সত্যিটা জানতে চেষ্টা করেছি, কিন্তু লিয়াকে মারতে চাইনি। নিহান, এখন কি হবে? লিয়া কি বাঁচবে না? আমার জন্য ওর উপর হামলা হলো, বলুন নিহান, ও কি বাঁচবে না? মিহি, এমন কিছু হবে না। জুনায়েদ ওকে হাসপাতালে নিয়ে গেছে, ও বেঁচে যাবে। আপনি রুমে চলুন। আসুন মিহি। নিহান অনেক কষ্ট করে মিহিকে নিজেদের রুমে নিয়ে আসে। মিহি এখনও লিয়ার জন্য নিজেকে দোষ দিতে থাকে। নিহান খুব কষ্ট করে মিহিকে ঘুম পাড়িয়ে দেয়। মিহি যখন ঘুমিয়ে পড়ে তখন নিহান ফোন হাতে নিয়ে পুলিশকে ফোন করে আর বলে, কি ব্যাপার পুলিশ, লিয়ার অবস্থা কেমন? ওর শরীর কি সুস্থ হয়েছে? স্যার, লিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওর শরীরের অবস্থা বেশি ভালো না। ডক্টর বলেছে লিয়াকে বাঁচানো সম্ভব হবে না। নিহান কি করবে বুঝতে পারছে না। একদিকে তার মায়ের শরীরের এই অবস্থা, অন্যদিকে লিয়াকে গুলি করেছে, সেটা বুঝতে পারছে না। আর মিহিকে সামলে রাখতে হবে। হঠাৎ করে তাদের পরিবারের সাথে কার এত বড় শত্রুতা তৈরি হয়ে গেল যে এমন করছে এসব। বেশ কয়েকদিন কেটে যায়। হানিয়া শিকদার এখন সুস্থ প্রায়, আর লিয়ার মাথা থেকে গুলি বের করা হয়েছে, তবেও এখন কোমায় রয়েছে। মিহি প্রায় লিয়ার বিষয়ে জিজ্ঞেস করে। নিহান ওকে বলেছে লিয়া এখন সুস্থ আর ওর বাড়িতে ফিরে গেছে। আজকে হানিয়া বেগমকে বাড়িতে নিয়ে আসা হবে, তাই মিহি আর সারা মিলে ভালো ভালো খাবার রান্না করছে। হানিয়া শিকদারকে হাসপাতাল থেকে নিয়ে আসতে জায়ান আর নুহাই গেছে। নিহানের জরুরি একটা মিটিং ছিল বলে যেতে পারেনি। মিহি রান্না করে বলে, রান্না করা শেষ, এখন শুধু মায়ের বাড়িতে আসার অপেক্ষা। নিহানকে আগে বলেছি হাসপাতাল থেকে মাকে নিয়ে আসতে, কিন্তু উনি আসেননি। মাকে নাকি হাসপাতালে রাখাছি। সত্যি মাকে ছাড়া ভারী একদম ভালো লাগে না। মিহি কথা বলতে থাকে, তখন জায়ানা নুহা নিয়া শিকদেরকে নিয়ে বাড়িতে আসে। মিয়া সারা দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তবে কেউ একজন হানিয়া শিকদারের হাত ধরে রেখেছে। এই লোকটাকে মিহি আগে কখনো দেখে নাই। কে উনি? মিহি বলে, মা আপনি এসে পড়েছেন, আসেন বসেন, আমি পানি নিয়ে আসি। মিহি যখন পানি আনতে যায় তখন হানিয়া শিকদার পাশে থাকা লোকটাকে ইশারা দিয়ে মিহিকে দেখায়। আসলে হাত ধরে রাখা লোকটা আর কেউ না, মিহির শ্বশুর, মানে নিহানের বাবা মুরাদ শিকদার। আসলে মিহির সাথে নিহানের বিয়ে হওয়ার পর থেকে উনি এই বাড়িতে আর আসেন নাই, ব্যবসার কাজে বাহিরে ছিলেন। মুখের মুখে হানিয়া বেগমের অসুস্থতার কথা শুনে কাজ অর্ধেক রেখে চলে আসে। মুরাদ শিকদার হাসি মুখে বলে, সেটা বুঝতে পারছি, তবে একটা কথা মানতে হবে, তোমার ছেলের পছন্দ খারাপ না, বেশ ভালো মেয়েকে পছন্দ করেছে। আর নুহার মুখে যা শুনেছি, মেয়েটা বেশ সাহসী। তোমার ওই রাগী মন্ত্রী ছেলের জন্য এই মেয়েই যথেষ্ট। মিহি পানি নিয়ে আসে, হানিয়া শিকদারকে দেয়, তবে পাশে থাকা লোকটাকে কিছু বলে না, একটু তাকিয়ে দেখে। হানিয়া বেগমকে বুঝতে পারে মিহি তার শ্বশুরকে চিনতে পারেনি। হানিয়া বেগম বলেন, মিহি, ওনাকে সালাম করো, উনি তোমার শ্বশুর হন। মিহির শ্বশুর কথাটা শুনে অবাক হয়ে যায়, মানে উনি নিহানের বাবা?
বিয়ের পর থেকে কখনো নিহানের বাবাকে দেখে নাই, না কখনো কারো মুখে তার বিষয়ে কথা বলতে শুনেছে। তাই মিহি মনে করেছে হয়তো নিহানের বাবা বেছে নেই। মিহি তাড়াতাড়ি নিচু হয়ে মুরাদ শিকদারকে সালাম করো। মুরাদ শিকদার বলে, থাক থাক, আর সালাম করতে হবে না। বিয়েতে যখন শুনেছি নিয়ে চলে যাওয়ার পর নিহান একটা সোর মেয়েকে বিয়ে করেছে, তখন ওর উপর বেশ রাগ হয়। তবে হানিয়ার কাছে পরে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এখন তোমাকে দেখে মনে হলো আমার ছেলে মন্ত্রী হয়ে এতদিনে ভালো মানুষ চিনতে শিখে গেছে। খুব মিষ্টি একটা মেয়েকে এই বাড়ির বউ করেছে। মুরাদ শিকদারের মুখে প্রশংসা শুনে মিহি বেশ খুশি হয়। সে একটু লজ্জা পেয়ে হাসে। হানিয়া শিকদারকে নিয়ে সবাই উপরে চলে যায়। এখন মিহিদের বাড়ির সিকিউরিটি আরও টাইট করা হয়েছে, তাই কোনো সমস্যা হয়নি। আর কেস পুরোটা জুনাইদার অন্য পুলিশরা দেখছে। নিহান মিহিকে কেসের বিষয়ে কোনো কিছু করতে বাধা দেয়, কারণ লিয়ার সাথে যা হয়েছে এইসব দেখে মিহি অসুস্থ হয়ে যায়। আর এই কেসের মধ্যে অনেক জটিল বিষয় রয়েছে। যদি মিহিরও কিছু হয়ে যায় তখন এই মিহিকে এইসব থেকে দূরে রাখা হয়েছে। মিহি খাবার টেবিলে রাখে, সবাই তাদের খাওয়া শেষ করে। তবে নিহান এখনও বাড়ি ফিরে আসেনি। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হবে, তখন নিহান বাড়িতে আসে। নিহানকে এত দেরিতে বাড়িতে আসতে দেখে মিহি বলে, নিহান আপনি এত দেরিতে বাড়িতে আসলেন কেন? কি মিটিং ছিল বলে সকালে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, ভালো করে খাবার খান না, আর এখন দুপুর পেরিয়ে গেছে, এখন বাড়িতে আসলেন। দুপুরে খাবার কে খাবে শুনি? মিহির এই কেয়ার করা বিষয়গুলো নিহানের বেশ ভালো লাগে। মেয়েটা কি সুন্দর সব কিছু সামলে রাখছে, একদম বাড়ির বউদের মতো। নিহান বলে, সরি মিহি, আসলে সামনে নির্বাচন, তাই অনেক কাজ রয়েছে, সেই সব বিষয়ে মিটিং ছিল। আর যেহেতু শহরের মন্ত্রী, তাই বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়। তবে বেশ ভালো লাগছে মিহি আপনাকে এরকম বউ হিসাবে কত সুন্দর করে জিজ্ঞেস করছেন তা দেখে। এখন মনে মার হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে নেহাল শিকদারের বউ। নিহানের কথা শুনে মিহি একটু মুখের বেংসি কাটে। কত শখ নিজের বউ হিসেবে মিহিকে বাবা। তার আব্বু যদি জানতে পারে এইসবের বিষয় তাহলে কি করবে তার, সেটা মিহির ভয়ে গলা শুকিয়ে যায়। মিহি বলে, এই মিহি কারো বউ না, বুঝতে পারলেন? এখন পরিবারের অবস্থা ভালো না, তাই সব দায়িত্ব আমি পালন করছি। আর আগে নিজের শরীর সুস্থ রাখেন, পরের শহরের খেয়াল রাখবেন। আমি খাবার নিয়ে আসছি, ফ্রেশ হয়ে আসুন। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।